এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি পেনি স্টক নিয়ে কথা বলা হবে, যেগুলোর দাম কোনোটা 5 টাকা, 60 টাকা, 10 টাকা এরকম আর কি। তো এ ধরনের স্টক নিয়ে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের আলাদাই একটা উন্মাদনা, একটা চাহিদা থাকে। কারণ পেনি স্টকগুলোকে মনে হয় যে 5 টাকারটা 10 টাকা হতে বা 5 টাকারটা 50 টাকা হতে হয়তো বেশি সময় লাগবে না, বা সেগুলো মানে খুব সোজা আর কি। কিন্তু সেটা যে কত কঠিন সেটা যারা মার্কেটে অনেক দিন ধরে রয়েছে তারা জানে। তো তবুও যে এই পেনি স্টকগুলোরও কিন্তু গুরুত্ব রয়েছে। আপনাকে যদি মাল্টিব্যাগের রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের ছোট স্টককেই যেতে হবে, রিস্কি স্টককেই আপনাকে যেতে হবে। আর মার্কেটে রিস্ক এবং রিওয়ার্ডটা মুদ্রার এপিট আর ওপিট। যত বেশি রিওয়ার্ড চান তত বেশি রিস্ক আপনাকে নিতে হবে, আর যত কম রিওয়ার্ড তত কিন্তু আপনার রিস্কও কম। তো সেক্ষেত্রে এগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত, অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে। আজকের ডেটে যে গল্পটা রয়েছে যে টাইটান আজকে এত বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এবং মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। যে স্বর্গীয় রাকেশ ঝুনঝুনওয়ালা রয়েছে তার কাছে এটা মাল্টিব্যাগার স্টক। তিনি কখন নিয়েছেন, যেটা তখন 2 টাকা 5 টাকায় ছিল, মানে পেনি স্টক যখন ছিল তখনই সেটা নিয়েছে তারা। তো সেই জন্যই আপনাকে পেনি স্টকের প্রতিও গুরুত্ব দিতে হবে, যেগুলো আপনার পোর্টফোলিওর গ্রোথকে যেগুলো কন্ট্রোল করে, যে ছোটো ধরনের স্টক, গ্রোয়িং স্টক। তো এই পেনি স্টক মার্কেটে কিন্তু হাজারো রয়েছে, মানে প্রচুর রয়েছে মার্কেটে। তার মধ্যে ফান্ডামেন্টালি স্ট্রং, যাদের বিজনেস স্ট্রং, এরকম পেনি স্টক খুঁজে পাওয়া কিন্তু ভগবানের দেখা পাওয়ার মতোই। তো সেক্ষেত্রে এই স্টকগুলো যে খুব ফান্ডামেন্টালি স্ট্রং তা কিন্তু না, কিন্তু এদের সম্ভাবনা রয়েছে। আপনি যদি এদের ডেটাগুলো দেখেন, এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এসব দেখলে বুঝতে পারবেন এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু সেরকম পোটেনশিয়াল রয়েছে, যেগুলো বড় কোম্পানিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু একটা ধারণা আর কি। এদের অতীত, এদের বর্তমান দেখেই কিন্তু ভবিষ্যৎকে ধারণা করা হয়। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না, জাস্ট এগুলো স্টাডি পারপাসে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই থাকে। তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা স্টক দেখে নেব, বিকাশ লাইফ কেয়ার লিমিটেড। তো এই কোম্পানিটির বিজনেস যদি দেখেন, বিজনেসেরা কী করে, এরা বিভিন্ন ধরনের পলিমার, তারপরে আপনার রাবার, তারপরে প্লাস্টিক, এ ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে, ম্যানুফ্যাকচার করে এবং সেগুলো বিক্রি করে, মানে ট্রেডিংয়ের কাজও করে। মানে এটা যতটা না ম্যানুফ্যাকচার করে তার চেয়ে বেশি ট্রেডিংয়ের কাজ করে, মানে কেনা বেচার কাজ করে। আপনি যদি দেখেন একটু ডিটেলসে দেখুন, বিকাশ লাইফ কেয়ার এঙ্গেজড ইন ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ পলিমার, রাবার, কম্পাউন্ডিং অ্যান্ড এডিটিভ প্লাস্টিক্স, তারপরে সিনথেটিক, ন্যাচারাল রাবার, এরকম তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এই কোম্পানির যদি দেখেন এদের যে কোন কোন সেক্টরে এদের চাহিদা রয়েছে, কোন কোন সেক্টরে এরা তাদের সার্ভিস প্রোভাইড করে, দেখুন এনভায়রনমেন্ট প্রোটেকশনের কাজে এরা তাদের সার্ভিসগুলো কাজে লাগে, তারপরে হেলথ কেয়ার এবং ক্রপ কেয়ারের ক্ষেত্রে, তারপরে ইনফ্রা প্রোডাক্টসের ক্ষেত্রে, তারপরে অন্যান্য স্মার্ট প্রোডাক্ট বিজনেস নিয়ে তারা কাজ করে। তো যাই হোক, এরকম তাদের আর কি বিজনেসটা রয়েছে। এখন চলে আসি এই কোম্পানি ফান্ডামেন্টালি কীরকম রয়েছে, এদের ডেটাগুলো কীরকম রয়েছে। দেখুন 773 কোটির মাত্র মার্কেট ক্যাপিটাল, খুবই ছোট ধরনের কোম্পানি। প্রাইস এন্ডিং রেশিও, ভ্যালুয়েশন দেখুন খুবই হাই রয়েছে। তো এ ধরনের কোম্পানিতে আপনি সব কিছুই কিন্তু ঠিকঠাক পাবেন না, যে ডেটাগুলো এদের কিন্তু সব কিছুই আপনি স্ট্রং পাবেন না। তো যাই হোক, এর ভ্যালুয়েশন প্রচণ্ড হাই রয়েছে, কারণ তাদের ইদানিং প্রফিটেবিলিটিটা একটু কমে গিয়েছে। রিটার্ন অন ইকুইটি 2.82% মতো, বুক ভ্যালু 2.76 রয়েছে, বর্তমানে 4 টাকা 54 পয়সায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন তাদের মূল বিষয় তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা, তো সেটা লং টার্মে হিসেবেই দেখে নেব। তো দেখুন 2021-এ এদের সেলস হতো 75 কোটি, তারপরে সেটা 300 হলো, 400 হলো, এখন 446, 439, একটু কিন্তু ফ্ল্যাটিশ চলছে। কিন্তু গ্রোথ কিন্তু রয়েছে, এভারেজ পারফরমেন্স দেখলে তাদের গ্রোথ কিন্তু রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটিও দেখেন, দেখুন -4 কোটি ছিল 2021-এ, তারপরে 39 কোটি প্রফিট করলো, তারপরে আবার নেগেটিভে চলে গেল 21 কোটি, তারপরে 17 কোটি, 4 কোটি, মানে খুবই ভোলাটাইল। এদের যে ডেটাগুলো খুবই ভোলাটাইল, এদের শেয়ার দরেও ভোলাটিলিটি থাকবে। তো সেজন্যই বারবার বলা হয় এ ধরনের স্টকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই যাবেন। এমন হবে না যে সমস্ত আপনার পোর্টফোলিও এই ধরনের স্টক জুড়ে রয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানি গত 3 বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখালে 81% মতো দেখিয়েছে, তারপরে কোম্পানির প্রফিট গ্রোথ 66% মতো দেখিয়েছে, আর স্টক প্রাইস সিএজিআর 8%, 12% এরকম। মানে ইদানিং যে ধরনের গতি তারা বিজনেসে দেখিয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের শেয়ার দরে গ্রোথটা হয়নি।
রিটার্ন অন ইকুইটি দেখলে 2-3% মতো এভারেজে রয়েছে। গত বছরও 9% নেগেটিভ সেলস তাদের হয়েছে, মানে তাদের ব্যবসা কিন্তু গত বছর তেমন একটা ভালো হয়নি, নেগেটিভে চলে গিয়েছে। কিন্তু প্রফিট গ্রোথ যদি দেখেন সেখানে আবার দুর্দান্ত রয়েছে 153% মতো। আর স্টক প্রাইসে দেখুন 15% মতো নেগেটিভ রয়েছে। তো ভোলাটাইল এগুলো কিন্তু থাকবেই, এগুলো ভোলাটিলিটি থাকবে। তাই বলে যে এরা একেবারে লস মেকিং কোম্পানি বা বিজনেস খুব খারাপ অবস্থায় রয়েছে তা কিন্তু না, তাদের সেলস এবং প্রফিটেবিলিটির কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি এতে ব্যালেন্স শিটে চলে যান, 291 কোটি রিজার্ভ রয়েছে, সেটাও কিন্তু গ্রো করছে। দেখুন 90 কোটি ছিল 2022-এ, তারপরে 187 কোটি হলো, তারপরে 291 কোটি। আর ঋণ সেই তুলনায় খুবই নগণ্য ঋণ রয়েছে, 34 কোটি দেখাচ্ছে, তার মধ্যে লং টার্মে 17 কোটি রয়েছে, যেখানে 291 কোটি তাদের রিজার্ভ রয়েছে। তো ক্যাশ রিচ কোম্পানি ধরা যায়। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন মাত্র 14% মতো প্রোমোটার দেখবেন। এফআই সামান্য নজর দিয়েছে, ডিআই তো একেবারেই নেই, আর বাকিটা গোটাটাই পাবলিকের হাতে রয়েছে। ভীষণ রিস্কি এই ব্যাপারগুলো। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন। শুধু ভালো দিকগুলো না, খারাপ দিকগুলোকেও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। দেখুন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ততটা স্ট্রং না। তো যাই হোক, পজিটিভ ব্যাপার এটাই, তারা বিজনেসে প্রফিট করছে এবং প্রফিটেবিলিটিতে গ্রোথের একটা চিহ্ন রয়েছে। আর সেলসে তারা কিন্তু বাড়াচ্ছে, মানে ব্যবসা কিন্তু তারা বাড়ানোর চেষ্টা করছে। তো এই কোম্পানিটিকে আপনারা একটা পেনি স্টক হিসাবে স্টাডি করতে পারেন। আচ্ছা, এর পরের কোম্পানিতে চলে যাব, তার আগে দেখে নিই এই কোম্পানির পারফরমেন্স কেমন দিচ্ছে তাদের শেয়ার দরে। তো দেখুন এটা গত 6 মাসে 9%, 10% মতো নেগেটিভ, গত 1 বছরেও নেগেটিভ রয়েছে। গত আর কি 5 বছরের হিসাবে দেখলে, মানে মার্কেটে রয়েছে 2021 থেকে, তখন থেকে এখন পর্যন্ত 71% মতো রিটার্ন দিয়েছে। একটা ফ্ল্যাটিশ ভাব দেখা যাচ্ছে, একটা গতি দিচ্ছে আবার কারেকশন, আবার গতি দিচ্ছে আবার কারেকশন। এখনও হাই থেকে দেখলে, রিসেন্ট হাই থেকে যদি দেখেন 40% মতো কারেকশন রয়েছে। তো এগুলো কিন্তু এরকমই, আপনাকে 5 বছরে 20 গুণ রিটার্নও দিতে পারে এগুলো। আবার এগুলো 5 দিনে আপনার টাকা অর্ধেক বা 70-80% হাওয়া করে দিতে পারে। আর 20-30-40% কারেকশন তো কোনো কারেকশন নেই এই স্টকগুলোর ক্ষেত্রে। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এরপরে স্টকে চলে যাই, যেটা হচ্ছে প্রকাশ স্টিলেস লিমিটেড। তো নাম শুনে বুঝতে পারছেন এটা কোন সেক্টরে কাজ করে। এরা 1996 সাল থেকে ব্যবসা করছে প্রকাশ স্টিলেস। এরা স্টিল টিউব এবং পাইপ তৈরির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট আর কি, স্টিল পাইপ এবং টিউব তৈরি করে এরা। তো এই কোম্পানির যদি দেখেন একটু ডিটেলসটা, দেখুন এদের প্রোডাক্টগুলো, যে ওয়েল্ডেড ইনস্ট্রুমেন্টাল যে টিউবগুলো হয়, তারপরে এসএস ওয়েল্ডেড হিট এক্সচেঞ্জার টিউবগুলো, সেগুলো ওয়েল্ডেড ইএফডাব্লিউ পাইপসগুলো, সেগুলো তারা তৈরি করে। এদের বিজনেস কিন্তু, বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুব বড়, 30 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এদের বিজনেসে। আর বিজনেস নেটওয়ার্ক বলতে এরা গ্লোবালি বিজনেস করছে, 250টার উপর ক্লায়েন্ট রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। 250টার উপর টিম রয়েছে, 5টি ব্রাঞ্চ অফিস রয়েছে, এরকম তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে। এদের যদি দেখেন ইন্ডাস্ট্রি, কোন কোন কন্ডেন্সার ইন্ডাস্ট্রিতে এদের যে পাইপের ব্যবহার হয়, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পাম্প এবং ভালভের ক্ষেত্রে এদের যে পাইপগুলো ব্যবহার করা হয়, তো এরকম সেক্টরে কিন্তু তাদের বিজনেসটা রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ডেটাগুলোতে চলে যান, এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটার দেখুন, মাত্র 155 কোটির মার্কেট ক্যাপিটাল, মানে একেবারে মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। প্রি রেশিও 60-এর মতো রয়েছে, ঠিকঠাকই বলা যায় এই ধরনের ছোটো কোম্পানিতে এটা যথেষ্ট। বুক ভ্যালু 0.44 রয়েছে, সেই তুলনায় তাদের কারেন্ট প্রাইস 8.87 রয়েছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন মূল বিষয় বিজনেসটা দেখে নিন। দেখুন 2020-তে তাদের সেলস হতো 32 কোটি, তারপরে 24 কোটি হয়ে গিয়েছিল, তারপরে 46, 95, 106, 94, মানে গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে, যেটা আগে কিন্তু বেশি ছিল। তখন 2015-16-তে 1000 কোটি, 555 কোটি, তারপরে কিন্তু কমে গিয়েছিল 2018-র পরে। ইদানিং তারা রিকভার করার চেষ্টা করছে। দেখুন 2020-র পর থেকে ধীরে ধীরে তারা তাদের সেলস আবার বাড়াচ্ছে। তো যাই হোক, এগুলোই পজিটিভ সাইন থাকে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন এটা নেগেটিভে, বড় বড় নেগেটিভে ছিল, ইদানিং কনসিস্টেন্টলি প্রফিট করছে। দেখুন 2021-এ 44 কোটি, 51 কোটির মতো প্রফিট করেছে, তারপরে 164 কোটির মতো প্রফিট দেখিয়েছে 2022-এ, তারপরে আবার কমে গিয়েছে, মাত্র 4 কোটি হয়েছে, তারপরে 58 কোটি, 37 কোটি। মানে ভালো ব্যাপার এটাই যে ইদানিং প্রফিট করছে আর কি, নেগেটিভে নেই আর কি, যে লস করছে তা কিন্তু না। তো যাই হোক, এগুলো ডেটাগুলো কিন্তু এগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয়, কারণ যখন আপনি লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিতে যাবেন, সেগুলো অলরেডি তাদের বিজনেসের জোরেই বড় কোম্পানিতে পরিণত হয়ে গেছে, কিন্তু এগুলো এখন তাদের বিজনেসের জোরে বড় কোম্পানিতে পরিণত হবে। তো বিজনেসগুলো এই ডেটাগুলো দেখেই বোঝা যায় তারা গ্রো করছে কি না। তো
কোয়ার্টারলি যে রেজাল্টগুলো বেড়ায় সেগুলোর প্রতি কিন্তু অবশ্যই নজর রাখা উচিত যখন আপনার পোর্টফোলিওতে থাকবে। আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু ভালো রকম পারফরমেন্সই দেখাচ্ছে। গত 5 বছরে 20% মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ, গত 3 বছরে 63%, ইদানিং আরও বাড়িয়েছে। গত বছর যদিও খারাপ পারফরমেন্স দিয়েছে কিন্তু এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু তাতে ভালোই রয়েছে। গত 3 বছরে 90% মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়ে, প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর স্টক প্রাইস সিএজি এটাও কিন্তু মোটামুটি তাদের বিজনেসের যে এভারেজ পারফরমেন্সের সঙ্গে মানে সামঞ্জস্য রয়েছে। 3 বছরে 62% হিসাবে তারা স্টক প্রাইস সিএজি তাদের রয়েছে। তো এরকম রয়েছে তাদের বিজনেসটা। এখন এদের ব্যালেন্স শিটটা যান দেখুন, ধীরে ধীরে মানে এরা কিন্তু বড় নেগেটিভে একসময় চলে গিয়েছিল। রিজার্ভ দেখুন 200 কোটি মাইনাস, 250 কোটি মাইনাস, 286 কোটি মাইনাস। এখন ধীরে ধীরে তারা রিজার্ভটা কিন্তু স্ট্রং করছে, মানে এখনও পজিটিভে নেই কিন্তু উন্নতি করছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন 2020-তে 286 কোটি মাইনাস ছিল, সেটা এখন মাত্র 10 কোটি মাইনাস। আর ঋণ ইদানিং তারা ঋণমুক্ত করে ফেলেছে, দেখুন একেবারে জিরো ঋণমুক্ত। এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার। যেটুকু ঋণ ছিল তারা ঋণ মিটিয়ে দিয়ে এখন ঋণমুক্ত কোম্পানি, এবং রিজার্ভও তারা দিন দিন তারা স্ট্রং করেনি, এখনও কিন্তু ইমপ্রুভ করছে। তো এই ব্যাপারগুলো লক্ষণীয় থাকে, পজিটিভিটি থাকে। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 33% মতো প্রমোটার আর বাকিটা পুরোটাই কিন্তু পাবলিকের হাতে রয়েছে। তো এরও শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব একটা স্ট্রং না, এখানে এফআই সামান্য নজর দিয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা পেনি স্টক হিসাবে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব, তুলনামূলক কিন্তু একটু বেশি সম্ভাবনাময় কোম্পানি, যেটা রতন ইন্ডি। আচ্ছা, তার আগে দেখে নিই এই কোম্পানির যে প্রকাশ স্টিলেজের পারফরমেন্সটা। দেখুন গত 6 মাসে 12% মতো রিটার্ন, গত 1 বছরে 60% মতো রিটার্ন, আর 5 বছরে দেখলে 43% কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে। আর ভোলাটিলিটি দেখতেই পাচ্ছেন, এখানে একটা বড় কারেকশন প্রায় 50%-এর উপরে, এখানে একটা বর্তমানেও কিন্তু কারেকশনে রয়েছে। অল টাইম হাই থেকে মোটামুটি 40%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা বর্তমানে 8 টাকা 96 পয়সায় চলছে। তো এই হচ্ছে তাদের চার্টের অবস্থা আর কি। তাদের যে রিটার্নের অবস্থা 5 বছরের হিসাবে দেখলে কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিগুলো এরকমই, যদি তাদের বিজনেসে পজিটিভিটি দেখায় তবে কিন্তু রিটার্নও সেরকম হয়, একেবারে দুর্দান্ত রিটার্ন। দেখুন 5 বছরে টাকা 43 গুণ করে দিয়েছে, তো বুঝতে পারছেন। তো এরপরের কোম্পানিটা রতন ইন্ডিয়া পাওয়ার। তো এই কোম্পানিটা বুঝতে পারছেন পাওয়ার সেক্টরে এরা কাজ করে, এরা থার্মাল প্ল্যান্ট নিয়ে এরা কাজ করে। যে তাদের দুটো প্ল্যান্ট রয়েছে, আমরাবতী থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে নাসিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এরকম দুটো প্ল্যান্ট রয়েছে তাদের থার্মাল পাওয়ার নিয়ে এরা কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন যে পাওয়ার সেক্টরে কিন্তু ইদানিং অবশ্যই গতি রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, এটা কিন্তু মাইক্রোক্যাপ বা পেনি স্টক বলতে পারেন না, কারণ এটার যে মার্কেট ক্যাপিটাল 7,873 কোটি, মানে স্মল ক্যাপ কোম্পানি। যদিও শেয়ার দরটা 14 টাকা বা 15 টাকার নিচে রয়েছে, কিন্তু মানে প্রাইস হিসাবে এটা পেনি স্টক ধরতে পারেন, কিন্তু এটার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু এটা একটু বড় কোম্পানি। বুক ভ্যালু 8 রয়েছে, বর্তমানে 14 টাকায় চলছে। এটা ফেস ভ্যালু 10 রয়েছে। তো যাই হোক, এর যদি আপনি হিসাবগুলো দেখেন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, 2020-তে 1700 কোটি ছিল, তারপরে কমে গিয়েছিল 1500 কোটি, তারপরে দেখুন 2022-এ 1500টা একেবারে 3200, তারপরে 3200, 3300, 3400, মানে ইদানিং কিন্তু গতি রয়েছে, গতিতে আসছে। এভারেজ পারফরমেন্স দেখলেই তাদের বোঝা যাচ্ছে। আপনি প্রফিটেবিলিটিতে চলে যান, দেখুন নেগেটিভে ছিল, বড় বড় নেগেটিভে 3000 কোটি, 900 কোটি, 1900 কোটি, 2000 কোটি এরকম নেগেটিভে ছিল। ইদানিং 2 বছর ধরে দেখুন 8800 কোটি পজিটিভ, মানে 8800 কোটি প্রফিট করেছে, তারপরে 9539 কোটি। তো ইদানিং যে গ্রোথটা দেখাচ্ছে, এই গ্রোথটা যদি ধরে রাখতে পারে এই কোম্পানি দ্রুত কিন্তু বড় কোম্পানিতে পরিণত হবে, মানে এর যে গ্রোথের বিষয়টা সেটা খুব দ্রুত তার সঙ্গে হবে। তো ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। দেখুন গত 3 বছরে যদিও পজিটিভে রয়েছে তাদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ, তারা ব্যবসা কিন্তু বাড়াচ্ছে, কিন্তু নেগেটিভে রয়েছে তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ। যদি দেখেন, দেখুন 46% নেগেটিভ গত 3 বছরে, কিন্তু গত বছরে হিসাবে দেখলে কিন্তু গ্রোথ দেখিয়েছে 7% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, সেখানে 46% মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। এবং ইদানিং স্টক প্রাইসেও কিন্তু তাদের ভালো গতি এসেছে, গত 3 বছরে 49% সিএজিআর হিসাবে দেখিয়েছে, গত 1 বছরে 112% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটির ইদানিং কিন্তু গতি এসেছে। আর পাওয়ার সেক্টরের যেহেতু স্টক ভবিষ্যতের কথা ভেবেই এগুলোকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসেবেই ধরা হচ্ছে। আচ্ছা, এর যদি ব্যালেন্স শিটে চলে যান, রিজার্ভ দেখতে পাবেন 1000 কোটি নেগেটিভ, একটা কিন্তু খুব একটা স্ট্রং অবশ্যই না। তবে পজিটিভ ব্যাপার এটাই যে এরা তাদের যে
রিজার্ভটা আগে যেখানে বড় নেগেটিভ ছিল 4,500 কোটি, 5,000 কোটি, 8,000 কোটি নেগেটিভ, এখন সেটা কমাতে কমাতে 1,000 কোটিতে নিয়ে এসেছে। এটা একটা পজিটিভ বিষয়। আর তাদের ঋণ কিন্তু ঋণও কমাচ্ছে। দেখুন 12,000 কোটি, 13,000 কোটি এরকম ঋণ ছিল, এখন সেটা 3,500 কোটি। মানে এখনও তারা কস্ট টু কস্ট আসতে পারেনি, কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। এখনও পজিটিভিটি নেই, কিন্তু ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, এটাই পজিটিভ ব্যাপার। তো এগুলোই ফিউচারে এগুলো গ্রো করার একটা কিন্তু চিহ্ন থাকে। যদি এভাবে তারা রিকভার করতে থাকে, একসময় তারা কস্ট টু কস্ট আসবে, তারপরে তারা প্রফিটেবল হবে, এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভিটি থাকে। তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে কভার করা হচ্ছে আর কি। এগুলোর মধ্যে একটু পজিটিভিটি রয়েছে পেনি স্টকের মধ্যে, ছোটো স্টকের মধ্যে। আচ্ছা, এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেন, এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু অনেকটাই স্ট্রং রয়েছে। দেখুন 44% মতো প্রোমোটার রয়েছে, এফআইআইরা 3.69% মতো রয়েছে। ইদানিং এফআইআইরা দুর্দান্ত হারে তাদের হোল্ডিং বাড়িয়েছে, 0.31% ছিল, তারপরে 0.48% ছিল, তারপরে 2% হলো, এখন 3.5%-এর উপরে। আর ডিআইরাও যথেষ্ট ভরসা দেখাচ্ছে, 6.5%-এর মতো হোল্ডিং রয়েছে, আর বাকিটা পাবলিক রয়েছে 45%-এর মতো। তো এই কোম্পানির কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রংই বলা যায়। এরকম কোম্পানি, একটা ছোটো কোম্পানি হিসাবে এর ব্যালেন্স শিটটা ইম্প্রুভমেন্ট করছে। আর মোট কথা তাদের সেলসে কিন্তু ইদানিং ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে, এবং প্রফিটেবিলিটিতে ফিরে এসেছে, এবং প্রফিটেবিলিটির মধ্যে 2 বছর ধরে কনসিস্টেন্সি দেখাচ্ছে। তো এখন দেখা যাক পরবর্তী কোয়ার্টারগুলিতে কেমন ফিনান্সিয়াল রেজাল্ট আসে। তো এই কোম্পানিগুলোকে সেজন্যই পরিচয় করে দেওয়া হলো যে এদের মধ্যে এরা খুবই ছোট অবস্থা রয়েছে, কিন্তু এদের বিজনেসের মধ্যে একটা কিন্তু পজিটিভিটি রয়েছে যে তারা ইমপ্রুভমেন্ট করছে তাদের ব্যবসায়। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো যাই হোক, এই পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওগুলো থাকে। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। এগুলো প্রচণ্ড 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 রিস্কি হবে। তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।